জয়গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজকে আমরা আলোচনা করব যে আমাদের চেহারাকে সুন্দর রাখবার জন্য আমরা কেমন কেমন খাবার খাবো, আমাদের শরীরের শক্তিটাকে ঠিক রাখবার জন্য আমরা কেমন খাবার খাবো। আমরা প্রায়ই বলে থাকি যে মাছ মাংসই প্রোটিন আছে, আর মাছ মাংস ছাড়া অন্য কোনো খাবার খাওয়া চলে না, মাছ মাংসই খেতে হবে। আর মাছ মাংস খেলে আমাদের শরীরে পুষ্টির অভাব হবে না। নিরামিষ খেলে দাঁত চোখ আগে চলে যায়, শরীর শেষ হয়ে যায়, আর পুষ্টির অভাবে রোগ জ্বালা হতে থাকে, তাই তো। কিন্তু নিরামিষ খেলে যে শরীরের যে একটা গ্লেজ থাকে, এই গ্লেজকে চিরজীবন ধরে রাখা যায়। কেন দাঁত চোখ যাবে? খাবার আপনাকে সেরকম খেতে হবে, তাই না? তো যাই হোক, এখানে একটা সুন্দর পিস আছে যেটার নাম হচ্ছে শীতের সকালে, আর যেটা লিখছেন দেবীপ্রসাদ মুখোপাধ্যায়। তো যাই হোক, মাছ মাংসে প্রোটিন আছে এই কথা বলবি তো? তবে শোন, এক পণ্ডিত মশাই কথাটা বলছেন, মাছ মাংসে প্রোটিন আছে এই কথা বলবি, শোন, পাঁঠার মাংসে প্রোটিন আছে 25.2 গ্রাম, আর মাখনে আছে কত জানিস? 80.8 গ্রাম। কই মাছের প্রোটিন হচ্ছে 14.8 গ্রাম, আর ফ্যাট আছে 8.8 গ্রাম। চিনেবাদামের প্রোটিন কত শুনবি? 24.68 গ্রাম, আর ফ্যাট হলো 40.1 গ্রাম। আপনাদেরকে এইটুকু অংশটা শোনালাম। কি নাম বললাম? কার সঙ্গে কার তুলনা করা হয়েছে? পাঁঠার মাংস সাথে মাখন, যেটা নিরামিষাশীরা আমরা মাখন খেতে পারি। অতিরিক্ত যেন মাখন খাবেন না, তাহলে কিন্তু কি হবে বলুন তো? অতিরিক্ত মাখন খেলে আমাদের শরীরে এত বেশি ফ্যাট হয়ে যাবে, কোলেস্টেরল বেড়ে যাবে, হার্টের সমস্যা হবে। তাই মাখন খেতে হবে খুব অল্প করে, ভাতের পাতে মাখন খেলে ঠাকুর বলেছেন বুদ্ধি বাড়ে। এরপর কই মাছের সঙ্গে আবার তুলনা হয়েছে চিনেবাদামের। তাহলে এখানে আমরা নাম জানলাম চিনেবাদামের, তারপর এখানে নাম জানলাম মাখনের। পর নিরামিষ যারা খায় তাদের মধ্যে নাকি শক্তি নেই, কিন্তু এই আমিষ যারা খায় তাদের মধ্যে কিন্তু প্রচুর শক্তি আছে। তো আমিষ আর নিরামিষের মধ্যে কথোপকথন চলছে। আমিষ খাওয়া লোক কোনো ঘাসের উপর যদি প্রস্রাব করে, তো কিছুদিন পর দেখবি ওই ঘাসগুলো একেবারে জ্বলে গেছে, তার প্রস্রাবেও ওই বিষক্রিয়া থাকে। কিন্তু নিরামিষ খাওয়া লোকের প্রস্রাবে ওটা থাকে না। একটু লজ্জা ঘেন্না বাদ দিয়ে যদি আরও একটা পরীক্ষা করতে পারিস, তাহলে দেখবি আমিষ আহারী যারা, তাদের কারো কারো প্রস্রাবে বিকট দুর্গন্ধ হয় বলে পণ্ডিত মশাই নাক ছিটকালেন। তারপর আবার বলে চললেন, কিন্তু নিরামিষাশীদের কখনো এমনটা পাবি না। কিন্তু নিরামিষাশীরা স্বভাবতই একটু ভীরু দুর্বল প্রকৃতির হয় পণ্ডিত মশাই। নিরামিষাশীরা কি হয়? গোবেচারী ভালো মানুষ, তেজের কাজ সাহসের কাজ করতে হলে নিরামিষ আহারে চলে না। জীবজগতেও যারা নিরামিষাশী শাক পাতায় খায়, যেমন গরু ছাগল উট ভেড়া ইত্যাদি, এরা কেমন নির্বীর্য কাপুরুষের মতো, কিন্তু সে তুলনায় একটা বাঘ বা একটা সিংহ কত বলবান, বিক্রমশীল, ক্ষিপ্র, দ্রুতগামী। হঠাৎ পণ্ডিত মশাই থমকে দাঁড়িয়ে আমার দিকে প্রখরভাবে চাইলেন, তারপর গম্ভীর স্বরে বললেন, ও এই জ্ঞান নিয়ে বিদ্বান হয়েছ? বিষয়ের সবটুকু বিচার করার ক্ষমতা রাখো না। নিরামিষাশী জন্তুর মধ্যে শুধু ছাগল গরুই দেখেছ? হাতি বুনো মোষ এসব দেখনি? এরা তো শুধু শাক পাতা ফল ছাড়া কিছুই খায় না। কিন্তু তোদের কটা বাঘ সিংহ একটা গরিলাকে কবে হারাতে পেরেছে শুনি? তাহলে শাক পাতা খেলে, সবজি খেলে মানুষ বাঁচে না এমনটা নয়। কোনো ডাক্তারবাবুর কাছে যান, আপনাকে কিন্তু সবুজ শাকসবজি খাওয়ার জন্যই প্রেসক্রাইব করবেন। সবুজ শাকসবজি খেলে আমরা ক্যান্সারের হাত থেকে মুক্ত হই। দুনিয়ার অধিকাংশ লোক, এমনকি বড় বড় ডাক্তারেরা পর্যন্ত যেখানে মাছ মাংস ডিম খাওয়ার প্রেসক্রিপশন দিচ্ছেন, তাহলে উনি নিরামিষ আহারের সমর্থনে কতটুকুই বা বলতে পারেন? মানে পণ্ডিত মশাইয়ের কথা বলছেন, মানে পণ্ডিত মশাই যার সাথে কথা বলছেন তিনি আমিষের পক্ষপাতী আর কি। তো আমার এমনভাবে তাকিয়ে থাকা লক্ষ্য করলেন পণ্ডিত মশাই, মানে যার সঙ্গে মাছ মাংস নিয়ে কথা হচ্ছে। বললেন, কি দেখেছো? নিরামিষ খেয়ে কতখানি শক্তি সঞ্চয় করেছি, তাই?
আমার এই 75 বছর বয়সেও গায়ের চামড়া এখনও 35 বছরের যুবক, তোমার চাইতে শক্ত, দেখো কেমন মসৃণ, বলে হাতটা এগিয়ে দিলেন, মানে হাতটা আর কি এগিয়ে দিলেন। আমার কোনো চর্মরোগ নেই কেন জানো? আমি খাদ্যের সঙ্গে রোগটাকে আমদানি করি না, মানে আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটাতে রোগ আছে, খাবারটা আমরা খাচ্ছি কিন্তু এতে করে আমরা রোগটাকে বেশি আমদানি করছি। মাংসের মধ্য দিয়ে খারাপ খারাপ রোগ ভেতরে ঢোকার সম্ভাবনা খুব বেশি থাকে। এ তো আজকালকার বড় বড় ডাক্তার বৈজ্ঞানিকরাই বলে থাকেন, কিন্তু ডাক্তারেরাই তো অসুস্থ অবস্থায় বা অসুখ থেকে উঠলে নানা রকম মাছের ঝোল, মুরগির মাংস, সম্ভব মতন ডিম খাওয়ার কথা বলেন। হ্যাঁ, তা ঠিক, হয়তো বেশিরভাগ ডাক্তারেরাই প্রেসক্রিপশন তাই, কিন্তু ওই সব খাদ্যের অন্য দিকটা বিবেচনা করার মতনও ডাক্তার আছেন। তার খবর রাখো, আমেরিকায় এ নিয়ে বিশেষ গবেষণা চলছে। ক্যালিফোর্নিয়ার একটা সংস্থা আছে, তার নাম ইন্টারন্যাশনাল ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। সেখানকার ডাক্তাররা বহু রকমের পরীক্ষা নিরীক্ষা করে বিচিত্র সব তথ্য উদ্ঘাটন করেছেন। তারা বলেন আমিষ আহার করলে রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় 10 গুণ। যে সব জীব মেরে কেটে খাওয়া হয় তারা তো একেবারে রোগমুক্ত নয়, এমনকি তাদের খাদ্যের মধ্য দিয়ে দুষ্টু জীবাণু যে তাদের দেহে বাসা বাঁধে। তারপর তুমি তাকে যতই গরম জলে ফুটিয়ে সেদ্ধ করে নাও না কেন, সবটা যায় না, কোনো জীবাণু মরেই না। পরে যখন সেটা খাওয়া হয় তখন সাথে সাথে ওই রোগের জীবাণুটিকে গলাধঃকরণ করা হয়। এইভাবে যক্ষ্মা, ক্যান্সার প্রভৃতি মারাত্মক অনেক রোগ মানুষের শরীরে প্রবেশ করে। এরা পরীক্ষা করে দেখেছেন নিরামিষ আহারের ফলে শতকরা 97% করোনাকারী অ্যাটাক এড়ানো যেতে পারে। এই তো শারীরিক মোটামুটি কটা কথা বললাম, মাংসাহারে আরও কি হয় দেখো, বলে পণ্ডিত মশাই গড়গড়ার নলটি রেখে ঘরে গেলেন। একটু পরে বেরিয়ে এসে একটি পত্রিকার বিশেষ একটি স্থান বের করে আমার হাতে দিয়ে বললেন, পড়ো। প্রতিনিয়ত মাংসভক্ষণ অভ্যাসের ফলে বুদ্ধিগত, নৈতিক ও শারীরিক শক্তি হ্রাস পায়। মাংসাহার শরীর বিধানকে বিশৃঙ্খল করে তোলে, বোধ বৃত্তিকে নিষ্প্রভ করে এবং নৈতিক চেতনাকে ভোঁতা করে দেয়। পণ্ডিত মশাইয়ের হাতে আরও কয়েকটা কাগজ বই ছিল, তার মধ্যে আবার একটি কাগজের একটি অংশ বের করে আমার হাতে দিয়ে বললেন, দেখো বিদ্যার্থীদের উপরে এই মাংসভক্ষণের কুফল কতখানি হতে পারে। সাহেবরা না বললে তো তোমরা কিছু বিশ্বাস করতে চাও না, কথার কোনো মূল্যও দাও না। দেখলাম এই কাগজটি ক্যালিফোর্নিয়া থেকে বেরিয়েছে, নাম বহু গবেষণার ফলস্বরূপ এইরকম ডাক্তার লিখেছেন। ছাত্রগণ যদি মাংস ভক্ষণ না করে তবে তারা তাদের পড়াশোনায় বেশি সাফল্য দেখাতে পারবে। মাংস ভোজনের দ্বারা মানুষের দৈহিক গঠন যখন শক্ত করা হয় তখন ঠিক আনুপাতিকভাবে তার বোধ শক্তি হ্রাসপ্রাপ্ত হয়। পড়া শেষ করে মুখ তুলে তাকিয়ে দেখি পণ্ডিত মশাই আমার দিকে চেয়ে মৃদু মৃদু হাসছেন। স্নেহের সুরে বললেন, আরও দেখতে চাস? দেখাতে আরও পারি, কিন্তু বেশি কূটতর্কের মধ্যে যাওয়ার চাইতে জ্ঞানীজনের কথা বিশ্বাস করা ভালো, তাতে মনে শান্তি পাবি। জ্ঞানের কি পরিসীমা আছে? তোর যতটুকু জ্ঞান নিয়ে তুই তর্ক চালাবি, তোর থেকেও বেশি জ্ঞানী যে সে তোর কথা শুনে হয়তো হাসবে, আবার তার থেকেও বেশি দেখা ও জানা আছে যার, তার কাছে ওই আগের জনের কথা মনে হবে ছেলে মানুষই। তাই যুক্তিতর্কের ঘাট ছেড়ে দিয়ে মহাজন যেন গতসপন্থা করাই ভালো। ঋষিদের বাক্য আপ্তবাক্য, বহু অভিজ্ঞতার ভিতর দিয়ে তারা এক একটি কথা বলেছেন। তারাও ছিলেন বড় বড় বিজ্ঞানবেত্তা পুরুষ। তো যাই হোক, এইরকমভাবে আপনাদের সাথে আমি আলোচনা করলাম যে আপনাদের আমি আমিষ ছাড়তে বলি না, কিন্তু নিরামিষ আমিষ নিয়ে প্রায়ই তর্ক উঠে। নিরামিষের মধ্যেও এমন কিছু প্রোটিন খাদ্য আছে যেগুলো আমরা খেতে পারি, কাঠবাদাম, চিনে বাদাম, মাখন, দুধ, ঘি, ছানা, তিল,
এছাড়াও বিভিন্ন রকমের সবুজ শাক সবজি, নারকেলের দুধ, নারকেল, ফলমূল সহ সব কিছু মিলিয়ে যদি আপনি দেখেন, ঠাকুরের বলা কিছু টক দই, আমলকি, টক দইয়ের ঘোল যেটা খেলে যৌবন টিকে এবং শরীর ভালো থাকে, শরীর চকচকে থাকে, দেখতে সুন্দর দেখায়, এতগুলো জিনিস, এত কিছু খাবার আছে। এর মধ্যেই আপনাকে অনুসন্ধান করতে হবে এবং অনুসন্ধান করে আপনাকে মোটামুটি খাবার একটা তালিকা করতে হবে, যাতে করে শরীর সুস্থ থাকে। অতিরিক্ত তেল, ঝাল, টক, নুন, মশলা এগুলো খাওয়া থেকে নিজেদেরকে একদম দূরে সরে যেতে হবে। তো যাই হোক, আমরা এখন একটাই কথা ভাববো যে আমরা নিরামিষ খাবার চেষ্টা করব। নিরামিষ খেলে শরীরে যে শরীর অসুস্থ হবে এমনটা নয়, শরীর সুস্থ থাকবে এবং তার থেকে সবথেকে বড় কথা যে শরীর পাওয়ার থাকবে, শরীরে শক্তি থাকবে, এনার্জি থাকবে। শরীরে রোগ জ্বালা যে হবে না তা নয়, রোগ জ্বালা হবে, কিন্তু খাবারটা আমাদেরকে ঠিক মাত্রায় ঠিকভাবে খেতে হবে আর শরীর চকচকে থাকবে। তার জন্য আমাদেরকে কেমন খাবার খেতে হবে, ঠাকুর যা যা বললেন সেই রকম খাবার খেতে হবে। সকালবেলায় থানকুনি পাতা, তুলসী পাতা যা পান তাই খান, অবশ্যই এই সব খেতে হবে। টক দই ভাতের পাতে খেতে হবে। সবুজ শাকসবজি, তাজা ফলমূল সহ টাটকা খাবার আপনাদের খেতে হবে। তাহলে এই খাবারগুলো খেলে আমাদের শরীর সুস্থ থাকে, খাবার খেলে আমাদের শরীর সুস্থ থাকে। তো যাই হোক, এই নিয়েই আজকের আলোচনা ছিল। আপনাদের সঙ্গে আরও এই নিয়ে খাবার নিয়ে আলোচনা করব। আপনারা আগে দেখুন লিস্টে কোন কোন খাবারগুলোকে রাখতে পারেন। আজ এই পর্যন্তই। জয় গুরু।